স্যার, ক্যাপ্টেন শহীদুল ইসলাম স্যার এখন আমাদের সাথে কানাডা থেকে আছেন। আজকে উনি যেই দুইটা বিষয় গুরুত্বপূর্ণ তথ্য ভিত্তিক উনি বের করেছিলেন এবং গত রাতে আমাদের লন্ডন সময় মধ্যরাতে আমি ওনার সাথে কনফার্ম করেছি যে আজকে এই দুইটা বিষয়ে ওনাকে কথা বলার জন্য আমি অনুরোধ করেছি এবং আমার অনুরোধে উনি আজকে ইউকে কসবা টিভির এই লাইভ অনুষ্ঠানে এসে দুটা বিষয় নিয়ে কথা বলছেন। দুইটা বিষয়ের মধ্যে খুব গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হলো স্যার নিজে যেই দুইটা জিনিস বের করেছেন, একটা হলো আমাদের সকলের প্রিয় পরিচিত মুখ ব্রিগেডিয়ার জেনারেল আমান আজমি বেঁচে আছেন। এই ব্যাপারে ওনার কাছে নিশ্চিত তথ্য আসছে এবং নিশ্চিত তথ্য নিয়ে উনি কথা বলেছেন কালকে মিডিয়াতে। সেই কারণে আজকে আমরা ইউকে কসবা টিভিতে ওনাকে ইনভাইট করেছি একান্ত সাক্ষাৎকারের মাধ্যমে এই তথ্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করতে। পাশাপাশি আমরা যেই যাকে নিয়ে খুব বেশি প্যারাশান ছিলাম গত 8 দিন যাবৎ, বিশিষ্ট ইসলামিক স্কলার ইয়াং ম্যান আবু তুহা আদনানকে নিয়ে, স্যার যে আবু তুহা আদনানকে নিয়ে গতকাল কথা বলেছেন, আজকে ফজরের পরে বাংলাদেশে তার ফল আমরা দেখতে পেয়েছি। কি করে স্যার এই বিষয়টা আগের থেকে জানতেন? উনি একজন সেনা অফিসার হিসাবে আমার বিশ্বাস ওনার সেনাবাহিনীর সাথে এবং বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলোর সাথে এবং অনেক আমলাদের সাথে ওনার প্রচুর ক্লোজ কন্টাক্ট আছে। সেই কারণেই উনি আগ থেকে এই বিষয়গুলা মিডিয়ার সামনে এসে বলতে পারছেন। তাই আজকে আমি সর্বপ্রথমে স্যারকে অনুরোধ করব যে স্যার, একটা বিশাল ইমোশনাল বিষয় যে অধ্যাপক মরহুম গোলাম আজম সাহেবের চতুর্থ ছেলে ব্রিগেডিয়ার জেনারেল আমান আজমি বেঁচে আছে কি বেঁচে নাই, এই বিষয়টা আপনারই কলিগ, আপনাদেরই ডিপার্টমেন্টের লোক, সেনাবাহিনীর লোক, তাই উনি বেঁচে আছে কি নাই এই নিয়ে আমরা কনফিউজ ছিলাম। কিন্তু গতকাল আপনি প্রকাশ করেছেন যে উনি বেঁচে আছেন, কোথায় আছেন এবং তথ্য আপনার কাছে আছে। সেই কারণে আজকে যদি প্লিজ এই বিষয়টা সর্বপ্রথম আমাদের সামনে উপস্থাপন করেন। ধন্যবাদ আপনাকে। আসলে আমান আজমির জিনিসটা একটা বিরাট ধাঁধার মতো ছিল বিগত 5 বছর। আমি কিন্তু কোভিডের আগে আগে ঢাকা থেকে আসছি। আমি তার আগে 3 বছর কিন্তু ঢাকাতে ছিলাম, এবং ওই সময়টাতে যেহেতু আমি হলিডে পত্রিকার উইকলি হলিডে পত্রিকার ম্যানেজিং এডিটর ছিলাম, সাংবাদিক হিসেবে আমি জিনিসটা ইনভেস্টিগেট করেছি এবং আমি জানার চেষ্টা করেছি আমাদের সেনাবাহিনী সার্কেল, বাইরের গোয়েন্দা সংস্থা, যে আজমির অবস্থাটা কি। আমি আসলে দুইজনকে নিয়ে আমি খুব উৎকণ্ঠিত ছিলাম। একটা হলো আজমি সাহেব, ব্রিগেডিয়ার জেনারেল আজমি, আর একজন ছিলেন আমাদের ফর্মার অ্যাম্বাসাডার মারুফ-জামান সাহেব। তো মারুফ-জামান সাহেব একসময় লন্ডন এম্বাসিতে আমার সাথে একসাথে ছিলেন, আমরা দুইজনেই ডিপ্লোম্যাটিক সার্ভিসে ছিলাম একসাথে। উনি আবার আর্মির ব্যাকগ্রাউন্ডে, উনি ক্যাপ্টেন রিটায়ার্ড মারুফ-জামান। তো তখন কিন্তু আমি কোনো নির্দিষ্ট তথ্য পাইনি, এবং যার ফলে আমাকেও সেই রিউমারগুলোর সাথেই যেতে হয়েছে। কেউ বলে যে আছে, কেউ বলে নেই, কেউ বলে ভারতে নিয়ে গেছে, ইস্টার্ন কমান্ড কলকাতার ওখানে আছে, কেউ বলে ওনাকে মেরে ফেলছে। এই ধরনের তথ্যের উপর আমাকেও নির্ভর করতে হয়েছে। গত 2 দিন ধরে আমি একটা নতুন আদনানের বিষয়ে আমার কাছে কিছু নতুন তথ্য আসে এবং আদনান সুনির্দিষ্টভাবে কোন জায়গায় আছে সেই জিনিসটা আমি বের করতে সক্ষম হই, এবং আমি আদনানের বিষয়ে একটা স্টোরি করে ফেলি ইনস্ট্যান্টলি। যেহেতু এটা খুব চাঞ্চল্যকর ব্যাপার, আদনানের সন্ধান পাওয়া গেছে, কোথায় আছে। এই স্টোরিটা পাবলিশ হওয়ার ঘন্টা খানেকের মধ্যেই আমার সেই সোর্স আমাকে আরেকটা তথ্য দেয় এবং সুনির্দিষ্টভাবেই দেয়। আমাকে জানা যে স্যার আজমি সাহেব জীবিত আছেন, এবং আমি তখন আমি রীতিমতো আমি ঘামিয়ে যাই এই তথ্যটা শুনে। জি স্যার, এটা ঘামানোর মতোই বিষয়। এক্স্যাক্টলি। তখন আমি তাকে ফার্দার আমি বললাম যে আমার বিস্তারিত জানতে হবে। তখন আমি আরেকটু ভিতরে যাওয়ার চেষ্টা করি, তাকে একটু প্রবিংও করি জিনিসটার সত্যতার জন্য। কারণ আমি চিন্তা করছি আমি যদি নিউজ করি আমাকে তো অ্যাটলিস্ট শিওর হতে হবে যে আমি সে জীবিত আছে কতটা। তখন ওর সাথে কথাবার্তা হওয়ার পরে আমি সুনির্দিষ্ট তথ্য পেয়েছি, এবং আমাকে যিনি জানিয়েছেন আপনি শুনলে অবাক হবেন, তিনি আজমি সাহেবের সাথে কথাও বলেছেন এমন একটা পরিস্থিতি। ও ভেরি গুড স্যার। এটা স্যার, এটার জন্য এবং আজমি সাহেব আপনাকে সালাম, শুভেচ্ছা, কৃতজ্ঞতা প্রকাশ অলরেডি করতেছে স্যার। হেডলাইনটা আমি এটাই করেছি। হ্যাঁ, এবং
এবং আজমি সাহেব কি খাচ্ছেন, তার টয়লেটটা কেমন, কি অবস্থায় থাকেন, রোমের অবস্থা কি, কোথায় আছেন, বিস্তারিত আমাকে বলা হয়েছে। তো আমি আর পুরা বিস্তারিত ঘটনা নিয়ে স্টোরি না করে আমি যেটা করেছি, আমার স্টোরিটাতে আমি সিম্পলি জানিয়ে দিয়েছি আজমি সাহেব হি ইজ অ্যালাইভ অ্যান্ড হি ইজ ওয়েল। এবং এই হলো আজমি। আজমি সাহেব একজন মেধাবী অফিসার। জি এই সালের সেনাবাহিনী থেকে তাকে বের করে দেওয়া হয় এবং এই সালে সে কিডন্যাপ হয়। ছোট্ট করে একটা স্টোরি করে আমি নিউজটা দিয়ে দিয়েছি এই বেসিক্যালি। বাট আমি নিশ্চিত হয়েছি ব্রিগেডিয়ার জেনারেল আজমি সাহেব জীবিত আছেন এবং উনি বাংলাদেশের ভিতরে আছেন এবং উনি আমাদের ঢাকা সেনানিবাসের ভিতরে আছেন এখন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, থ্যাংক ইউ স্যার। এটা 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 স্যার, মানে আপনি এই যে জিনিসটা বের হয়ে আসছে, তো এরই মধ্যে স্যার আপনি কি ফিলিংস করতেছেন যে এটা নিশ্চয়ই সেনাবাহিনী ওনার সাহায্য করছেন, এই জিনিসটা আপনি কি মনে করেন স্যার? শোনেন, সেনাবাহিনীতে আমাদের একটা কাস্টম আছে। আপনি যদি হ্যাঁ হতে পারে সে একজন তাকে তো যেহেতু গ্রেপ্তার করা হয়েছে বা কিডন্যাপ করা হয়েছে, এটা তো গ্রেপ্তার না, এটা তো তাকে আসলে গুম করা হয়েছে। তো তারপরেও সেনাবাহিনীর ভিতরে একটা ডেকোরেশন। কিন্তু একটা ব্যাপার কি, আজমি সাহেবকে যারা দেখভাল করছেন এবং আরো সেনা কর্মকর্তা আরো কিছু কয়েদি ওখানে আছে আর কি, জি বন্দি, তাদেরকে দেখভাল করছেন সিভিলিয়ান। আমি জানতে পেরেছি সিভিলিয়ান স্টাফ, সেনাবাহিনীর কোনো লোক ওখানে রাখা হয় নাই। সেনাবাহিনীর কিছু অফিসার সন্ধ্যার পর একটা টহল করে ওখানে। ওখানে মোট 16টা সেল আছে এক সাইডে, আরেক সাইডে আছে 14টা সেল। আমি বিস্তারিত জানতে পেরেছি ঘটনাগুলো। তো সন্ধ্যার পরে সেনাবাহিনী অফিসার টহল করে, কিন্তু তারা ওই কয়েদির সাথে কথা বলে না। আর তারা যখন টহল দেয়, কয়েদির চোখ বেঁধে রাখে। দুই সময় ওদের চোখটা বেঁধে রাখে। একটা হলো সেনাবাহিনীর অফিসাররা যখন তাদের সাথে কথা বলে তখন যাতে চিনতে না পারে বা কোনো অথবা পরিচয়টা যেন এক্সপোজ না হয়। আরেকটা সময় চোখ বাঁধা হয় তাদেরকে, তাদের টয়লেটটা আবার রুমের উল্টা দিকে। ওই টয়লেটে নেওয়ার সময় নাকি চোখটা বেঁধে দেওয়া হয়, আমাকে বলা হয়েছে। তো সুতরাং উনি যে ওখানে আছেন এটা তো নিশ্চিত আমি হতেই পেরেছি। তবে অ্যাজ আই সেড বিফোর, এটা কিন্তু আমি স্টোরিটা কিন্তু আমি আদনানকে খুঁজতে গিয়েই আজমির সন্ধান, এবং দুইজন একই জায়গাতে আছে। মজার ব্যাপার হলো দুইজন একই বিল্ডিং এ আছে। তখন এভাবে জানতে পারলাম আমি আর কি। আমি কিন্তু ইনভেস্টিগেট করছিলাম আদনানকে, যে আদনান কোথায়, কিন্তু আদনানকে খুঁজতে গিয়ে আমি আজমির সন্ধান পেয়েছি। এবং আরেকটা জিনিস আপনাকে বলে রাখি, দেখেন আমি আদনানের উপরে মোটামুটি এক্সস্টিভ একটা স্টোরি করেছি, অলমোস্ট প্রায় 1000 ওয়ার্ডস। জি। এবং আমি প্রচন্ড ভাবে জিনিসটাকে হ্যান্ডেল করার চেষ্টা করছি যে এমন একটা লোককে ডিজিএফআই কেন তাকে এভাবে উঠিয়ে নিয়ে যাবে বা কিছু করবে, এটা ডিজিএফ এর ম্যান্ডেটে পড়ে না। আমি একজন প্রাক্তন ডিজিএফ অফিসারকে তার সাক্ষাৎ নিয়ে সে তার নাম প্রকাশে অনিচ্ছুক ছিল, তারপরে তার বক্তব্যগুলো যেগুলো তো কোনো ম্যান্ডেটের মধ্যেই পড়ে না, তারপরে এই কাজগুলো করবে কেন? আর তাছাড়া আদনান যেসব বক্তব্য রাখতো সেগুলো ছিল ইসলামিক বক্তব্য, সেটার সাথে সে রাজনীতিকে মিক্স করে মুসলিম বিশ্বের অবস্থান, মুসলমানদের অবস্থান, বাংলাদেশের অবস্থান। হি ইজ এ স্কলার। আমি তাকে স্কলার হিসেবে স্বীকৃতি দেব। সে একজন মেধাবী মানুষ, লেখাপড়া করে, গবেষণা করে, কোরআন হাদিসের নলেজ আছে। তো মজার ব্যাপার হলো আদনানের স্টোরিটা ব্রেক হওয়ার পরে এই দুইটা স্টোরি কিন্তু ভাইরাল হয়ে গেছে ইনস্ট্যান্টলি, আমার দুটো স্টোরি, এবং 2 ঘন্টার ব্যবধানে স্টোরি দুইটা। এবং দেখেন আপনি 24 ঘন্টার মধ্যে কিন্তু আদনান কিন্তু অলরেডি আউট। না স্যার, 24 ঘন্টা কি, আপনার হিস্টরি বের হওয়ার 12 ঘন্টা লাগে নাই, কারণ গত রাতে আমি যখন কথা বলি তখন বাংলাদেশ রাত হয়ে গেছে অলরেডি। ওইটাই বলছি যে ইনস্ট্যান্ট একটা রিঅ্যাকশন হয়েছে এখানে। বিকজ আমি আপনাকে বলি, আমি কোনো কিছু যখন লিখি, জি স্যার, আমি সেটার জন্য কোনো এফেক্ট বা ইম্প্যাক্ট হয় আমি সেভাবেই লিখি। আমি প্রাক্তন সেনা কর্মকর্তা হিসাবে আমি সেনাবাহিনীকে দায়ী করেছি এবং এই জিনিসগুলো আসলে হয় কি, এই জিনিসগুলো বন্ধ তো আর রাজনীতিবিদরা করবে না। এইগুলো সাবজেক্টটা যারা জানে, আমাদের মতো লোক যারা আমরা ওখানে চাকরি করছি, এখন লেখালেখিতে আছি, সাংবাদিকতায় আছি, পত্রিকা সম্পাদক হিসেবে কাজ করি, এগুলো আমাদের দায়িত্ব সাহস নিয়ে এগুলো বলে ফেলা। সো আমি সেটা করেছি এবং
আল্লাহর রহমতে আমি আল্লাহর কাছে অশেষ, আমাকে আজকে ফেসবুকে অনেকে ধন্যবাদ জানাচ্ছে, স্যার আপনাকে ধন্যবাদ আদনানের। আমি বলছি আল্লাহর কাছে শুক্রিয়া, আল্লাহ তাআলা করছে, আমি হয়তো একটা উসিলা হিসেবে এখানে কাজ করছি, কারণ আমি অ্যাগ্রেসিভলি অ্যাটাক করছি। সত্যি কথা আপনাকে বলি, জি লাইভ টক জি শুতে স্যার। আমাকে বলতে হচ্ছে আমি অ্যাগ্রেসিভলি ডিজে ভাইকে অ্যাটাক করছি। এই জি এই সেনাবাহিনীতে কিন্তু আমি কিন্তু অনেক সিনিয়র মানুষ এই সেনাবাহিনীর জন্য, আজকে যারা জি সেনাবাহিনী চালায় তাদের জি জি থেকে আমি কিন্তু ফার্স্ট লং কোর্সের অফিসার আমি। জি জি তো এখন কথা হচ্ছে কি, আমি অ্যাগ্রেসিভলি, কারণ হচ্ছে কি এটা আমাদের সবার জাতীয় সম্পদ এই সশস্ত্র বাহিনী, জি এবং স্যার। আমাদের জাতির একটা শেষ ভরসা স্থল এই সশস্ত্র বাহিনী। সবচেয়ে বড় কথা আমাদের হলো এই বাহিনীটার একটা এমন একটা মূল্যবোধের অবস্থানে থাকতে হবে যাতে করে আমরা আমাদের যে প্রধান কাজ দেশের সার্বভৌমত্ব রক্ষা করা, সেই দায়িত্ব পালন করতে গিয়ে আমরা যেন স্খলিত না হই, আমরা যেন ব্যর্থ না হই। আমরা যদি ফালতু জিনিসে জড়িত থাকি, দেশের জি ভিতরে আমাদের একজন স্কলার উনি বক্তব্য রাখবেন, কিছু আসে যায় না রাজনৈতিক বক্তব্য, উনি তো আর সরকার উৎখাত বা দেশদ্রোহিতাতে জড়িত হন নাই যে জি না। এতে করে ডিজিএফ এর একটা রেসপন্সিবিলিটি আসবে। আর তাছাড়া ডিজিএফ হয়তো ওইসব ঠুনকো কাজে যায় না, দেশে এসবি আছে, ডিবি আছে, আরো কত গোয়েন্দা সংস্থা আছে। ডিজিএফ এর কাজ হলো দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, বৃহত্তর জাতীয় নিরাপত্তার বৃহত্তর ক্যানভাস, বৃহত্তর চিত্র, সশস্ত্র বাহিনীগুলোর অবস্থানগুলো সুদৃঢ় আছে কিনা, বহিঃশত্রুর আক্রমণগুলো কিভাবে আসে, এইসব জিনিসের উপরে গোয়েন্দা ভিত্তি করা। সুতরাং হঠাৎ করে গিয়ে একজন হুজুর কোথায় কোন বক্তব্য রাখলো, এখন কথা হচ্ছে কি আসলে আদনান ভারতকে খেপিয়েছে তার বক্তব্যে, জি ইসরায়েলকে খেপিয়েছে। এখানে জি হচ্ছে কি, এখানে একটা ওই রাজনৈতিক পয়েন্ট কামানোর একটা ব্যাপার স্যাপার এসে গেছে এখানে, যে জি ওরে সাইজ করতে পারলে অমুকে খুশি হবে, অমুকে খুশি হবে। কথা বুঝছেন? এই জিনিসটা কাজ করছে এখানে, আর কিছু না। আচ্ছা আচ্ছা। আমরা তাহলে মানে আমাদের এই ইয়াং আবু তুহা আদনান, যিনি রংপুর কারমাইকেল কলেজে স্যার, সে দর্শন বিভাগের ছাত্র ছিলেন এবং অনূর্ধ্ব 19 ক্রিকেট দলের একজন সে ক্রিকেটার ছিলেন। তার ছাত্র জীবনে স্যার একটু গিটার বাজাতেন, একটু নিজে নিজে গান করতেন। কিন্তু সে রংপুর কারমাইকেল কলেজে যাওয়ার পরে তার নিজের ভিতরে একটা পরিবর্তন কাজ করছে, যে আমি যদি এই কাজটা, এই ইয়েটা আমি যদি ইসলামের পক্ষে দিই, মানুষের মানে আল্লাহর কাছে বা মানুষের কল্যাণ হবে। তার ওই মেধাটা স্যার ঘুরিয়ে ফেলেছে। সে রংপুর কারমাইকেল কলেজ থেকে যে যখন মাস্টার্স করে, তখন স্যার সে ক্লোজ টু মাদ্রাসা গুলাতে সে একটু একটু আলেমদের কাছে সরাসরি পার্সোনালি পড়াশোনা শুরু করলেন, এবং সেখান থেকে স্যার তার নিজের গবেষণায় সে আলেম। সে কোনো মাদ্রাসার ছাত্র না স্যার, সার্টিফিকেট দাঁড়িয়ে। এটা হলো একটা বিউটি, একটা চমৎকার, যার কারণে আমাদের যুব সমাজ সকলে তার জন্য আগ্রহ বোধ করছে স্যার। তা আপনি এই আদনান যে ফিরত আসলো, এই ব্যাপারে আমাদের দর্শকদেরকে আপনি কি বলতে চান? কিভাবে এটা ফিরত আসা সম্ভব হলো স্যার? এভরিথিং যদি আমি একটু। প্রথমেই বলবো যে আদনান ফেরত আসছে, এটা হলো বিরাট একটা সন্তুষ্টির বিষয়। আমি এটার জন্য কাজ করছি, শুধু আমার জন্য না, আদনানের পরিবার এবং আদনান একজন পাবলিক ব্যক্তিত্ব। দেখেন লক্ষ লক্ষ লোক আদনানের ভিডিও দেখে। জি আর আপনি যে কথাটা বললেন যে স্যার ও কিন্তু মাদ্রাসার পড়ুয়া ছাত্রও না, না। দেখেন স্বাভাবিক দর্শনবিদ্যায় লেখাপড়া করে একটা লোক ইসলামিক স্কলার হয়েছে। দেখুন জ্ঞান অর্জনের জন্য মানুষকে কিন্তু ওই যে ওই সাবজেক্টে বিশ্ববিদ্যালয়ে যেতে হবে বা মাদ্রাসায় যেতে হবে, এটা কোনো ব্যাপার না। ব্যাপার জি হ্যাঁ, এটা হলো আল্লাহ তাআলা মানুষকে মেধা দিয়েছে, যে যেটাতে ইন্টারেস্ট গ্রো করে সেই ইন্টারেস্টে ফোকাস করলেই সে ওটার উপর একটা এক্সেলেন্ট বা পারফেকশন আসে, তার একটা এক্সেলেন্স বা পারফেকশন আসে। সুতরাং আদনান সে কতটুকু মেধাবী হলে চিন্তা করেন আপনি। কোরআন হাদিস সম্পর্কেও তার জ্ঞান যেমন, সমসাময়িক রাজনীতি, আর সবচেয়ে বড় কথা দর্শনের ছাত্র যারা, ওদের একটা ফান্ডামেন্টাল ফাউন্ডেশন আছে, যে ফাউন্ডেশনটা খুব শক্ত। জি একটা জিনিসকে ওরা নিবিড় ভাবে দেখতে পারে। একটা দৃষ্টান্ত দিচ্ছি আপনাকে। আপনি জি যখন একজন বৈজ্ঞানিককে বলবেন একটা অন্ধকার ঘরের মধ্যে কোনো আলো নাই, বাতি নাই, ওই ঘরে একটা কালো বিড়ালকে লুকিয়ে রাখবেন একটা অন্ধকার কর্নারে, যখন কোনো বৈজ্ঞানিককে বলবেন যে এখানে একটা বিড়াল আছে, সে কিন্তু এটা স্বীকার করবে না। কেন স্বীকার করবে না? সে কজ এন্ড এফেক্টের সমন্বয় চায়, তাকে এটা প্রমাণ পেতে হবে যে এখানে আসলে একটা বিড়াল আছে। তো অন্ধকার ঘরে একটা কালো বিড়াল সে কর্নারে দেখে না। আপনি জি যখন একজন দার্শনিককে জিজ্ঞেস করবেন যে এখানে একটা বিড়াল আছে, দার্শনিক তার সেন্স এবং
তার দূরদর্শিতা দিয়ে সে অনুমান করে বের করে ফেলবে যে আসলে এখানে একটা বিড়াল আছে। এইটা হলো ডিফারেন্স বিটুইন বৈজ্ঞানিক এবং দার্শনিক। তো যারা দর্শনের উপর লেখাপড়া করে, এই যে সব বিষয়েই দর্শন হলো সর্বোচ্চ স্তর। আমরা পিএইচডি বলি না একটা সাবজেক্টে, জি আপনি স্যার। ম্যাথামেটিক্সে পিএইচডি করলেও আসলে পিএইচডির উপরে দর্শন লাভ করছেন আপনি, জি স্যার। আপনি ওই স্টেজে চলে গেছেন। জি তো আদনান হচ্ছে কি, আদনান আসলে বেসিক্যালি আদনান একজন মেধাবী লোক, দর্শনের লেখাপড়া তার ফাউন্ডেশনটাকে শক্ত করেছে। সবচেয়ে বড় কথা হলো আল্লাহ তাআলা যাকে দিয়ে যে কাজ পৃথিবীতে করান সেই কাজ তিনি করবেন। সে চিন্তা করে দেখলো যে আমি আমার মেধাটাকে যদি আমি এই কাজে প্রবাহিত করি, এই কাজে ব্যয় করি, তাইলে আমার লাভ। সুতরাং সে ওই কাজে গেছে, এতে করে আল্লাহ সন্তুষ্টি লাভ করছে, মানুষের সন্তুষ্টি লাভ। আজকে দেখুন দর্শনে মাস্টার ডিগ্রি করা লক্ষ লক্ষ লোক আছে আমাদের বাংলাদেশে, আছে না? জি স্যার। জি স্যার। কে কার খবর রাখে? হয় জি আদনান যখন 8 দিন ছিল, আকাশ বাতাস উত্তাল হয়ে গেছে। জি মিডিয়া কিন্তু প্রথমে এটাকে ওভারলোক করার চেষ্টা করছে, কিন্তু সোশ্যাল মিডিয়া এমনভাবে ঝাঁপিয়ে পড়েছে যে মেইনস্ট্রিম মিডিয়া পরবর্তীকালে এটার মধ্যে সামিল হওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে। আর এই মুহূর্তে তো সব হেডলাইনে আদনানকে নিয়ে। জি তো এইটাই হলো কথা আর কি। আমার কথা হচ্ছে আপনি স্যার, যখন আমি একটা জিনিস স্যার আপনার মন্তব্য চাচ্ছি যে আমরা যারা অনলাইন মিডিয়াতে কাজ করছি, আপনাদের মতো সম্মানী ব্যক্তিদেরকে নিয়ে আসছি, তারা আদনানকে নিয়ে যেভাবে কাজ করছি, বাংলাদেশের যে মিডিয়াগুলা মনে হয় 30-40টা স্যাটেলাইট টিভি আছে, বিভিন্ন রেডিও আছে প্রাইভেট সহ, তারা স্যার একেবারেই এটাকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করে, এটাকে কোনো ভ্যালু ধ্যান নাই বা এটাকে এড়িয়ে চলছিলেন। তো আজকের এই দিনে আপনি এটাকে কি মন্তব্য করবেন? বাংলাদেশে যারা বড় বড় ডিগ্রিধারী সাংবাদিক আছে, যারা মানে বড় বড় রাষ্ট্রপতিদেরকে অভ্যন্তরা জানা প্রশ্ন করে, কিন্তু আদনানের ব্যাপারে তারা এত উদাসীন ছিল, এই বিষয়ে আপনার মন্তব্যটা স্যার? আচ্ছা দেখুন, আপনি যদি মিডিয়া সম্পর্কে মন্তব্য করতে চান তাহলে আপনাকে মিডিয়ার লোক হতে হবে, এটা জানতে হবে না মেকানিজমটা কি। যেমন আমি যখন সেনাবাহিনী সম্বন্ধে মন্তব্য করি, যেহেতু আমি ওখানে চাকরি করছি আমার জন্য ইজি হয়ে যায়। আমি যখন কূটনৈতিক বিষয়ে মন্তব্য করি, যেহেতু আমি কূটনৈতিক চাকরি করছি আমার জন্য জিনিসটা ইজি হয়ে যায়। জি সিমিলারলি আমি কিন্তু বাংলাদেশে দুইটা উল্লেখযোগ্য ইংরেজি, একটা দৈনিক এবং একটা সাপ্তাহিক, আমি কিন্তু উইকলি হলিডে পত্রিকার 2 দফা আমি এটা সম্পাদনা করেছি। প্রথমে আমি 90 দশকে অ্যাসোসিয়েট এডিটর ছিলাম, আবার সেই শেষ বছরগুলোতে আমি এটার ম্যানেজিং এডিটর ছিলাম পত্রিকাতে, আবার ডেইলি স্টারে আমি সিনিয়র এডিটর ছিলাম 2001 থেকে 3 সাল পর্যন্ত। সুতরাং আমি শুধু বাইরে সাংবাদিকতা করি নাই, আমি দেশের ভিতরে গিয়ে আমি আমার দেশের সাংবাদিকতায় আমি এইভাবে জড়িত হয়েছি। আমি বাংলাদেশের মিডিয়া কিভাবে কাজ করে আমি জানি। আপনাকে আমি নিশ্চিত করে বলতে পারি, মিডিয়া জিনিসটা ওভারলোক করে এর অর্থ এই নয় যে মিডিয়া ওভারলোক করতে চাচ্ছে। বাংলাদেশের মিডিয়াটা এমন একটা অবস্থানে আসছে এখন, ওইটাই নিউজ হবে যেটা সরকার নিউজ হিসাবে ট্রিট করে। এখন যদি মনে করেন আদনান যদি সরকারের লোক হতো তাহলে নিউজ একরকম হতো। আদনানকে যেহেতু সরকারই তার বিরুদ্ধে লেগে গেছে, সুতরাং মিডিয়া তার ব্যাপারে, কিছু মিডিয়া তার বিরুদ্ধে লেগে যাবে, কিছু নিশ্চুপ থাকবে, নীরবতা পালন করবে। এইটা হলো ওখানে বসলে ওটা ওটা বলা হয় আর কি, যে আমাদের কোনো চয়েস নাই। আপনাকে বলি, বসুন্ধরা স্টোরি নিয়ে আপনি দেখেন, বসুন্ধরার বিজ্ঞাপনের উপর অনেক সাংবাদিকের বেতন জড়িত। ইলেকট্রনিক মিডিয়া বলেন, প্রিন্ট মিডিয়া বলেন, তারপরে তো ওদের নিজস্ব তো মিডিয়া হাউস আছে, অনেক টিভি আছে, দৈনিক পত্রিকা আছে, ইংরেজি বাংলা মিলিয়ে। এদের নিউজটাকে এখন পর্যন্ত কিন্তু কেউ এভাবে ট্রিট করছে না, সাইমনের নিউজটা। সিমিলারলি আপনার আদনানের পিছনে সরকার লেগেছে। আর বাংলাদেশে আরেকটা কালচার আমরা গ্রো করছি এখন, যেটা খুবই ধ্বংসাত্মক, সেটা হলো আত্মবিস্মিত একটা অবস্থান। নিজের অবস্থাকে আমরা ভুলে যাচ্ছি। আল্লামা ইকবাল একটা কথা বলেছেন আর কি, ওনার সেইং, বিস্মিত একটি জাতি আপন শক্তিতে সন্দিহান। মানে এমন এক জাতি সৃষ্টি করা করছি আমরা, নিজের শক্তি কতটুকু সেটাই বুঝি না। ওই যে এই বিষয়ে আপনার সক্রেটিসও তার প্রধান তার দর্শনই ছিল নো দাই সেলফ, নিজকে জানো। আপনি যদি নিজে কি সেটা যদি না বুঝেন, নিজের অবস্থান যদি না বুঝেন, তাহলে তো আপনি হারিয়ে যাওয়া একটা মানুষ, তাই না? এইদিকে একবার যাবেন, ওইদিকে একবার যাবেন, কারণ আপনি তখন কিং কর্তব্য বিমরে ঘুরে করতে থাকবেন। সিমিলারলি আপনার বাংলাদেশে আমাদের একটা অবস্থান এখন,
যে ইসলামের বিরুদ্ধে দাঁড় হতে পারলেই মনে হয় যেন আমি একটা প্রধান স্রোতে এসে গেলাম। বছরে এমন একটা পরিস্থিতি, এবং সরকারের অনুকম্পা আমি পাবো, কারণ সরকার এখন তথাকথিত সেকুলারিজমের নামে, আপনি দেখেন আলেম ওলামা থেকে আরম্ভ করে ইসলামী আন্দোলন, ইভেন হেফাজত কিন্তু ইসলামী কোনো দল না, ক্ষমতা যাওয়ার কোনো প্রতিযোগিতা করে না, আদনান কোনো দল করে না। জি। এবং আপনি নট অনলি দ্যাট, বাংলাদেশের যে একটা উল্লেখযোগ্য জিনিস মানুষের, এটা শুধু মানুষের জীবনে প্রয়োজন না, মানুষের মোটিভেশনের জন্য, চরিত্র গঠনের জন্য, এক্সকিউজ মি, এই যে ওয়াজটা, আমাদের দেশে যে ওয়াজটা হয়, জি, এটা হলো বার্ষিক একটা উৎসবের মতো। এবং মানুষের গান বাজনা নিয়ে, খারাপ জিনিস নিয়ে মানুষ ব্যস্ত থাকতো, এখন মানুষ ইসলামিক আলোচনাগুলো আয়োজন করে থাকে। আচ্ছা, এতে করে হয় কি, আপনার পরিবারে আপনার হয় কি, পারিবারিক মূল্যবোধ গুলো ভালো হয়, আপনার সমাজটা পরিবর্তন হয়। লক্ষ লক্ষ মহিলা পুরুষ একটা ওয়াজ শোনে, তখন তারা, এই মহিলারা যারা খারাপ দৃষ্টি দেয় বাইরে স্বামীর ঘরে থেকেও, অথবা যুবতী মেয়েরা, তাদের একটা মোটিভেশন আসে। এটা সবার জন্য। এটা হলো আপনি একটা ইঞ্জিন চালাচ্ছেন, একবার তো এটাকে একটা রেস্ট দিবেন, এটাকে ক্লিন করবেন। আমরা সারা বছর আমাদের জীবন যাপন করছি, ফুর্তি করছি, জাগতিক জিনিস নিয়ে ব্যস্ত থাকি। একদিন হুজুর আসলো, ওয়াজ করলো আমাদের এলাকায়, এটার আয়োজন করলাম, সবাই চাঁদা দিলাম, এরপরে আমরা ওয়াজটা শুনলাম, আমরা অনেক কাঁদলাম, আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইলাম। এই যে আমাদের মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে আপনি দেখেন ওয়াজগুলো বন্ধ হয়ে গেছে, এখন ওয়াজ হয় না। ওসি, হ্যাঁ, পুলিশের অনুমতি ছাড়া ওয়াজ হয় না। এইসব জিনিস কি সহ্য করার মতো? আপনি ধর্ম প্রচার করবেন, এর জন্য পুলিশ অনুমতি লাগবে। আপনি রাজনৈতিক একটা বক্তব্য দিবেন, পুলিশ অনুমতি লাগবে। কথা হচ্ছে কি, রাষ্ট্রটাকে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া হয়েছে যেখানে কোনো কিছু আপনি করতে পারবেন না। তারপরে আপনার লেভেল আসবে কি, এগুলা মৌলবাদ, এগুলা জঙ্গিবাদ, এগুলা সেই। আর জঙ্গির যে দৃষ্টান্ত আপনারা স্থাপন করছেন ক্ষমতায় থেকে, এই যে মানুষকে উঠিয়ে নিয়ে যাচ্ছেন, সেটা তো আফগানিস্তানের তালেবানরা করে। আপনি করেন কেন? আপনি করেন কেন আইনের শাসনের দেশে? ভোট চুরি করে ফেলেন আপনি রাত্রেবেলা। এটা কারা করে? এটা তো কমিউনিস্ট কান্ট্রি ওরা করে, নাম কা ওয়াস্তাতে ইলেকশন করে ফেলে। তো গণতন্ত্রের লেবাস পরে আপনি এসব কাজ করেন কেন? আপনার সেনাবাহিনী ইলেকশন ডিউটি যায়, মানুষ গায়ে চিৎকার দিচ্ছে, আমাদেরকে ভোট দিয়ে দিচ্ছে না, সেনাবাহিনী হুইসেল দিয়ে চলে গেছে গত নির্বাচনে। জি জি। হ্যাঁ, এখন তাদেরকে আমি চেক করছি, তারা বল কি, আমার কোনো অর্ডার নেই, আমাদের বলা হয়েছে যে তোমরা রাস্তা থাকবা, কোনো গন্ডগোল দেখলে সরে চলে আসবা। মানে গাড়িতে বসে থাকা তাদের কাজটা ছিল। হ্যাঁ, তুমি ছাত্রলীগ ক্যাডার, যুবলীগ ক্যাডার, পুলিশ, তাদেরকে অবাধ এবং বিজেপি অবাধ স্বাধীনতা দাও, তারা ভোট চুরি করুক, ব্যালট বাক্স স্টাফিং করুক। তা আপনার যখন নিয়ত এত খারাপ, মানসিকতা এত খারাপ, দেশটার ধ্বংস করার যত চক্রান্ত সবগুলো আপনার মাথায় থাকে, গণতান্ত্রিক মূল্যবোধ আপনি ভুলুণ্ঠিত করেন, আপনারা মানুষকে কিডন্যাপ করেন, আপনারা সশস্ত্র বাহিনীর গোয়েন্দা সংস্থাকে জড়িত করেন রাজনৈতিক কিডন্যাপিং এর জন্য। এটা তো সশস্ত্র বাহিনীর কাজ না। তাইলে সশস্ত্র বাহিনীকে রাজনীতিতে আসতে দেন, সশস্ত্র বাহিনীকে দেশ চালানোর অংশীদারিত্ব দেন। আমি এখন হোসাইন মোহাম্মদ এরশাদের মতো কথা বলতে চাই। আপনার মনে আছে এরশাদের সামরিক শাসন হওয়ার আগে এরশাদ সাহেব স্পষ্টভাবে বলে দিয়েছিলেন যে একটা সময় আসছে, এখন আমাদের সশস্ত্র বাহিনীর রাষ্ট্র পরিচালনায় আমাদের একটা ভূমিকা, এটা সাংবিধানিকভাবে স্বীকৃত হতে হবে। এই দেশটা সেনাবাহিনী জনগণকে নিয়ে স্বাধীন করছে। এখন স্বাধীনোত্তরকালে বেশ কিছু অভ্যুত্থান, পাল্টা অভ্যুত্থান, অস্থিরতা হয়েছে। তার এই কথায়, দেয়ার ইজ সামথিং কল মেথড ইন ম্যাডনেস, এই কথায় আমরা সবাই, আমি তো সেনাবাহিনী তখন, আমরা সবাইও মাথা খারাপ হয়ে গেছে আমাদের। আর বলি কি, লোকটা সশস্ত্র বাহিনী থাকবে অরাজনৈতিক, আর লোকটা বলে আমাদের সাংবিধানিকভাবে আমাদের রাজনীতি। তো অনেকে বলে টার্কিশ মডেল, এই সে কথা, সেটা না, কথা হচ্ছে বাস্তবতার ভিত্তিতে। আপনি তো দেশ চালাতে ব্যর্থ, আওয়ামী লীগ তো টোটালি ব্যর্থ। একমাত্র দেশ এই মুহূর্তে কোভিড ভ্যাকসিনের টিকার কোনো প্রোগ্রাম নাই। পৃথিবীতে একটা দেশ বাইর করেন যার এটা নাই, এবং টিকার জন্য ভিক্ষা করে বেড়াচ্ছে, কোথাও পাচ্ছে না, এবং টিকার জন্য অপমান হইতে হইতে শেষ হয়ে গেছে। ভারতকে অ্যাডভান্স টাকা দিচ্ছে, ভারত বিক্রি করছে। তারপর চীনের টিকা অফার করছে, নেয় নাই। এখন আবার চীনের পায়ে ধরতেছে, এবং চীনও তার মতো করে করতেছে, গিফট দিচ্ছে, বিক্রি করছে না। আমরা সাহায্য করছি, ওদের পলিটিক্স ওরা খেলতেছে, বাইরের থেকেও টিকা পাচ্ছে না। আপনাকে বলে রাখি, আগামী 2 মাসের মধ্যে বিশ্ব অর্থনীতি খুলবে, বাংলাদেশের এক্সপোর্ট আবার বাইরে যাওয়ার চান্সটা উন্মুক্ত হবে, সুযোগটা আসবে আবার। কিন্তু কোনো জীবাণু সংযুক্ত কোনো পণ্য উন্নত বিশ্ব আমদানি করবে না। তারা নিশ্চিত হতে চাইবে
যে পণ্যটা আমি আমদানি করছি সেই জায়গাটাতে ভাইরাস ফ্রি কিনা। আচ্ছা, ভাইরাস ফ্রি আপনি কিভাবে হবেন? আপনার দেশের শতভাগ লোককে ভ্যাকসিনের নিশ্চয়তা দেওয়ার পরে আপনি ভাইরাস ফ্রি হবেন। তারপরেও আবার টেস্ট লাগবে, সার্টিফিকেশন লাগবে, তারপরে আপনার পণ্য আমদানি করা হবে। আপনি তো দেশটাকে ধ্বংস করে দিচ্ছেন কোভিড নিয়ে। কোভিড এর ব্যর্থতার জন্য তো এই সরকারের ক্ষমতা থাকার কোনো অধিকার নেই। এরকম ব্যর্থতা কি সহ্য করা যায়? আপনি জোর করে ক্ষমতায় আছেন, আমরা সহ্য করলাম। আপনি আইনের শাসন নাই, সংবিধান নাই, গণমাধ্যম নাই, আপনি সবকিছু ম্যাসাকার করছেন, আমরা সবকিছু মেনে নিলাম। আজকে শান্তি সূচকে বাংলাদেশ আরো কয়েক ধাপ এগিয়ে গেছে, আপনি বোধহয় খবরটা দেখছেন পরশুদিন। জি, তার অর্থ কি জানেন? দেশে অস্থিরতা নাই, আর কিছু না। হরতাল নাই, মারদাঙ্গা ভাব নাই, জ্বালাও পোড়ায় নাই, ফ্যাক্টরি ঠিক মতো চলতেছে, সবকিছু। ওই ইন্ডেক্স গুলো এইভাবে বিচার করা হয়। যেমন আফগানিস্তান সবচেয়ে তলানিতে আছে, বিকজ ওখানে যুদ্ধ চলছে। যেই দেশগুলোতে অস্থিরতা আছে সেখানে ইন্ডেক্সটা নিচে যায়। তাহলে আপনি এই কৃতিত্ব তো আপনার না, এই কৃতিত্ব হলো আমাদের বিরোধী দলের, যারা আজকে কোনো আন্দোলন করছে না বছরের পর বছর। এই কৃতিত্ব হলো রাজনৈতিক দলগুলো, আর যারা আপনার বিরুদ্ধে কোনো প্রতিবাদ জানাচ্ছে না। এত কিছুর পরেও সবাই আপনাকে সময় দিচ্ছে, সবাই ধৈর্য ধারণ করছে। আপনারা সেটাকে ক্যাশ করে সেই দুর্বলতার সুযোগটা নিয়ে অথবা সেই সৌহার্দ্যপনার সুযোগটা নিয়ে আপনারা এমন সব কাজকর্ম করছেন। আপনাদের ব্যর্থতা কোথায় নাই? কয়টা আইসিইউ আছে ডিস্ট্রিক্ট সিটিগুলোতে? নো নো হয়। আপনার কোভিড টেস্টিং ফ্যাসিলিটি নেই। গতকাল দেখলাম একটা পত্রিকাতে 18টা জেলায় কোনো টেস্টিং ফ্যাসিলিটি নেই। ওই টেস্টের টিউব ঢাকায় যাবে, আপনি চিন্তা করতে পারেন? ঢাকায় যাবে, ওখান থেকে টেস্ট রেজাল্ট হয়ে আসবে। ঢাকায় আবার কত লক্ষ লাইন পড়ে আছে, আর টেস্টই তো করে না। এই যে বলে এখন টেস্ট করলে তো 60% ধরা পড়তেছে। যা টেস্ট সাতক্ষীরাতে টেস্ট করছে 54%, তারপরে মাগুরা কোথায় টেস্ট করছে ওখানে 52% না কত জানি। এখন শুনলাম টাঙ্গাইলে আজকে 46%। টাঙ্গাইল, ঢাকারও দূরে, এই বর্ডার থেকে এখন ভিতরে। তখন কথা হচ্ছে কি, অন্তর্গত জিনিসগুলো কিন্তু কেউ এক্সপ্লোর করে না। মিডিয়া একটা খবর দিচ্ছে, খবরটা যেভাবে বলা হয়, যেমন আইসিডিডিআর যেভাবে বলে, অথবা কি ওই যে একটা মুখপাত্র যে মুখপাত্র যে আছে ওই বিষয়ে, হ্যাঁ, ওরা যে এই তথ্যটা দেয় সেটাই। আরো বললো আজকে কোভিড এতজন শনাক্ত হয়েছে, এটাই আমার। ওরা আজকে বললো এতজন মারা গেছে, ওইটাই আমার তথ্য। স্যার, একটা দর্শকের একটা প্রশ্ন আপনার জন্য, প্রশ্ন মানে আপনার কাছ থেকে জানতে চাচ্ছে আর কি, সম্মানের সাথে লেখছে উনি। আদনানের বিষয় জনসম্মুখে প্রকাশিত হয়েছে এবং পুরো ঘটনা ফাঁস হতে শুরু করেছে। তার মানে এটা আজকের থেকে আমরা জানতে পারবো কিভাবে কি হয়েছে, কিন্তু জনগণ ব্রিগেডিয়ার আমান আজমির গৃহের পুরো ঘটনা প্রকাশ করার দাবি জানাই। জনগণের সামনে আপনার কাছে দাবি করছে আমান আল আজমি সম্পর্কে আরেকটু বিস্তারিত জানানোর জন্য। আপনার যদি কোনো বলার মতো। আমি তো অতটুকুই জানাতে পারবো যতটুকু আমি জানি, তাই না? জি জি স্যার। এবং আমি একজন সাংবাদিক হিসেবে আমি যতটুকু জানতে পেরেছি, একজন কলামিস্ট হিসেবে, আমান আজমি সাহেব ঢাকায় আছেন, ঢাকা সেনানিবাসের ভিতরে আছেন, ডিজিএফআই তত্ত্বাবধানে আছেন। আমি স্পষ্টভাষী মানুষ, আমি যা বলার বলে দিচ্ছি। আমি যেটুকু জানি আমি বলে দেবো। তারপরে উনি কি খাচ্ছেন সেটাও আমি জানতে পেরেছি, কেমন জীবন যাপন করছেন সেটাও জানতে পেরেছি, রোমের অবস্থা কি সেটাও আমি জানতে পেরেছি। সুতরাং উনি জীবিত আছেন, ভালো আছেন, এটাই ছিল আমার শিরোনাম, আমার খবরের শিরোনাম। জি। এখন কথা হচ্ছে আজমি সাহেব কি সাথে একটা প্রশ্ন আসছে আর কি। ব্যারিস্টার আরমান হলেন মরহুম মীর কাসেম আলী সাহেবের ছেলে, ভেরি ইয়াং বয়, যাকে আমান আজমির ওই সময়টার মধ্যেই গুম করা হয়েছে। এই বিষয়ে একটু দর্শক জানতে চেয়েছে, এর বিষয়ে আপনার কাছে কোনো নিউজ আছে কিনা, সে বেঁচে আছে কিনা, এই বিষয়টা স্যার। আমি সত্যি কথা বলি, আমি জিনিসটা তদন্ত করিনি, জানার চেষ্টাও করিনি, এবং আমি জানিও নি। তবে যেহেতু এই জিনিসগুলো এখন সামনাসামনি এসে গেছে, আমি হয়তো যতগুলো নিখোঁজ আছে, ইনক্লুডিং আমাদের ওই যে বিএনপির একজন আছে আমাদের সাংগঠনিক সম্পাদক সিলেটের, কি নাম জানি, ইলিয়াস, আমি এগুলো একটু জানার চেষ্টা করব আসলে কি অবস্থা। তবে আমার একটা অনুরোধ, আমরা জানবো, যেমন আদনানের ব্যাপারটা স্পেসিফিক্যালি আমাকে হিট করতে হয়েছে, হে আদনান তো ওই ঘরের মধ্যে আছে, ওরা ওটাকে এরা 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 ওকে উঠিয়ে নিয়ে গেছে, তার মানে আমরা হাতে ধরে ফেললাম মনে করেন একটা জিনিস। এটা এক্সপোজ হওয়ার পরে অ্যাকশন নিতে হবে। নো, আমি বলবো সরকারকে, যতগুলো লোক গুম হয়েছে ওদেরকে ছেড়ে দিন।
বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ করুন, আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল হন। আপনি তো অপকর্ম 12 বছর ধরে করেছেন, ফলটা কি তা তো দেখতে পাচ্ছেন। আমি আজ থেকে 2 মাস আগে আর একটা টক শোতে কনক সরের সাথে আমি বলেছিলাম যে এই জিনিসে সরকার এখন হাত দেবে সেটাই ব্যাকফায়ার করবে। কারণ হচ্ছে কি, সব জিনিসের একটা সময়সীমা। আমরা সেলফ টাইম বলি না, সেলফ টাইম। জি, ওই দুধ কিনতে যাই গ্রোসারিতে, লেখা আছে এটা এত তারিখ পর্যন্ত ভ্যালিড। ব্রেড কিনতে যাই 1 তারিখ পর্যন্ত ভ্যালিড। যা কিনতে যাবেন 1 তারিখ পর্যন্ত ভ্যালিড ডেট আছে। সব জিনিস একটা সেলফ টাইম আছে। এই নির্বাচনবিহীন সরকার, গায়ের জোরের সরকার, একদলীয় শাসন, সংবিধান নাই, গণমাধ্যম নাই, সংসদ নাই, এটা এমন একটা অবস্থাতে যত কিছু করতে যাবে। আপনি দেখেন, আমি কেন এই কথাটা বলি যে সরকার যেটাই হাত দেবে সেটাই ব্যাকফায়ার করবে। কারণ সরকারের কোনো নিয়ন্ত্রণ নাই। চায়নার সাথে টিকার চুক্তি হলো, সেই টিকাতে একটা গোপনীয়তা ক্লজ আছে যে আমার কোনো তথ্য তুমি তৃতীয় কারো কাছে বা তুমি এক্সপোজ করতে পারবে না, প্রকাশ করতে পারবে না। নন ডিসক্লোজার ক্লজ এটা যে কোনো চুক্তিতে থাকে। আমি যেহেতু আন্তর্জাতিক আইন প্র্যাকটিস করি, এই সাবজেক্টটা আমি অনেক একটু মোটামুটি ভালো জানি আর কি, যেহেতু আমাকে হ্যান্ডেল করতে হয়। আন্তর্দেশীয় বা দুই দেশের দুই কোম্পানি যখন কোনো চুক্তি সাইন করে, তখন নন সার্কামভেনশন এন্ড নন ডিসক্লোজার দুইটা ক্লজ থাকে এখানে। একটা হলো আমার এই ব্যবসাটা তুমি যদি আমার সাথে নাও করো, কিন্তু আমার করাতে তুমি বাধা দিতে পারবে না, যেহেতু আমাদের তথ্য আদান প্রদান হয়ে যাচ্ছে। আবার তুমি এই তথ্যটা অন্য কাউকে শেয়ারও করতে পারবে না অন্য কারোর সাথে। এটা হলো প্রথম কন্ডিশন একটা চুক্তিতে যাওয়ার। আপনি দেখেন, হঠাৎ করে একজন নো লেস দেন এডিশনাল সেক্রেটারি, অতিরিক্ত সচিব, জি, একজন অতিরিক্ত সচিব 20 বছরের উপরে চাকরি হয় তার, তাই না, মিনিমাম। সে বলে ফেললো 10 টাকা করে চাইনিজ থেকে নিচ্ছি আমরা। এখন দেখেন চায়নার কত বড় সর্বনাশ করছে। চায়না শ্রীলঙ্কার কাছে $15 করে দাবি করছে, $13। ইন্দোনেশিয়ার কাছে নাকি $15। আমার এটা বিজনেস গোপনীয়তা। আই এম এ বিজনেসম্যান, আই ম্যাক্সিমাইজ মাই প্রফিট। আমি আমার প্রফিটটা যেখানে বেশি, তুমি আমার এটা গোপন করে দিয়ে আমার সর্বনাশ করছো। চায়না সংক্ষুব্ধ হয়ে গেল এতে নিয়ে। এখন দেখেন চায়না এই কোভিড নিয়ে যতটুকু দিচ্ছে এটা হলো গিফট, আরো 6 লাখ ডোজ দিচ্ছি আমি গিফট। অরিজিনাল কোভিড বিক্রি করছে না। হয় যে এই কোভিড কিন্তু চায়না আমাদের সাথে জয়েন্টলি প্রডিউস করার প্রস্তাব নিয়ে আসছিল প্রথমে, রিমেম্বার? জি স্যার। পাকিস্তান সে প্রস্তাব গ্রহণ করে পাকিস্তান আজকে 1.5 মাস যাবত নিজস্ব তৈরি ভ্যাকসিন মার্কেটে খাওয়াচ্ছে, আর আমরা কোভিডের টিকার জন্য ভিক্ষা করছি। এই ব্যর্থতাগুলোর জন্য সরকারকে জবাব দিতে কার কাছে দেবেন? সংসদ নাই, গণমাধ্যম চুপ হয়ে বসে আছে, বিরোধী দল নাই, মানে অবাক কাণ্ড। কেন সেই দিন চাইনিজ টিকা আপনি রিফিউজ করলেন কেন? আপনি ভারতকে খুশি করার জন্য এই কাজ করছেন। আমরা একমাত্র দেশ ভারত থেকে আনবো। পৃথিবীর আরেকটা দেশ দেখান। একবার আমি বললাম পৃথিবীর আরেকটা দেশ দেখান যেখানে কোভিডের কোনো চলমান প্রোগ্রাম নাই এই মুহূর্তে। তুঙ্গে আছে এখন। কোন দেশ 50%, 70%, 80% ভ্যাকসিনেশন শেষ করে ফেলছে। জি স্যার। আরেকটা জিনিস আমাকে বলেন, পৃথিবীর আরেকটা দেশ দেখান যেখানে যে দেশটা টিকা উৎপাদনকারী দেশ না, সেই দেশটা শুধু একটা দেশের সাথে চুক্তি করছে। তা আবার গভর্নমেন্ট টু গভর্নমেন্ট না, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট কন্ট্রাক্টের একটা হায়ার ভ্যালু থাকে। এটা কমপ্লায়েন্সের জন্য এটা মেনে নেওয়ার বাধ্যবাধকতা থাকে সরকারের। প্রাইভেট চ্যানেলে কে সালমান রহমান বাংলাদেশের ভ্যাকসিনকো, ভারতের সেরাম ইনস্টিটিউট, ছেলে খেলা। আপনি এখানে তৃতীয় পক্ষকে সংযুক্ত করে আপনি যেটা করছেন, একটা কমিশনের পদ খুলে দিচ্ছেন এখানে, যে বাইরের থেকে আরো $5 করে তারা এটাতে কামাবে। আমার প্রশ্ন সেটা না, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট ডিল হচ্ছে না ভ্যাকসিন নিয়ে? হচ্ছে তো। আচ্ছা, কোম্পানি টু কোম্পানিও আপনি করতে যান কেন? সরকার থেকে তৃতীয় পক্ষের সাথে করা যায় না? যদি কোথাও এমন বাধ্যবাধকতা না থাকে যে আমরা এজেন্টের ছাড়া কাজ করবো না, সেটা আলাদা কথা। বাট আমার কথা হলো এক দেশের সাথে চুক্তি হলো কেন? কেন কোভিডের টিকার চুক্তি 3 দেশের সাথে হলো না? তো এগুলো বুদ্ধিহীনতা না? শোনেন, এগুলো বুদ্ধিহীনতা না, এগুলো হচ্ছে অন্যের ডিকটেশনে যখন রাষ্ট্র চালান, যখন আপনি পরজীবী হয়ে যান, পরনির্ভরশীল হয়ে যান, এবং আপনি জানেন যে ভারতকে হাতে না রাখলে তো আমি কালকে সকালে পড়ে যাব, আমাকে তো ক্ষমতা রাখতে দেবে না। আপনার ক্ষমতা ইম্পর্টেন্ট হয়ে গেল। আপনার ক্ষমতা, নাও ইউ এনজয় দ্য পাওয়ার। মজা লাগে এখন, ক্ষমতাটা মজা লাগে। মানুষ তো অভিশাপ দিচ্ছে, থুতু দিচ্ছে, অপমান করছে। আমার কথাবার্তা খুব খারাপ, ইউ লাইক ইট অর নট। মানুষ আপনাদেরকে অভিশাপ দিচ্ছে, অপমান করছে, আপনাদের সামান্যতম সম্মান বোধ নাই, আপনাদের কোনো পালাবার পথ নাই।
ওইটাও নাই, কিন্তু ওইটাও বন্ধ। সত্যি কথা বললাম আপনাকে, বিকজ রাষ্ট্রবিজ্ঞান এমন একটা জিনিস, অঙ্কের মতো মেপে 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 মেপে, সরল অঙ্ক করছেন না, লাস্টে গিয়ে রেজাল্ট 0 হয় 3 পাতা ভরার পরে। রাষ্ট্রবিজ্ঞান এমন একটা জিনিস, এই একটা বিজ্ঞানে যদি আপনি ভুল করেন, রাজনীতি যদি একবার ভুল করেন, আপনি আর উঠে দাঁড়াতে পারবেন না, জীবনে কোনদিন দাঁড়াতে পারবেন না। ইউটার্ন নেওয়ার সুযোগ আর থাকলো না। নো নো, রাজনীতিবিদদের কেউ ক্ষমা করে না, বিকজ আপনি পাওয়ার এনজয় করছেন, আপনি দেশ চালিয়েছেন, আপনি দেশের সমস্ত মাখন খেয়েছেন, ছড়ি ঘুরিয়েছেন, ক্ষমতা দেখিয়েছেন। আমি আপনাকে ক্ষমা করব কেন? ক্ষমা পাওয়ার যোগ্য রাজনীতিবিদ পৃথিবীতে খুব কম আছে। যারা 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 রাষ্ট্রের জন্য ভুল করে ফেলে একবার, তারা আর ফিরত উঠতে পারে না আর কি রাজনীতিতে স্যার, আর তারা ওই হেডলাইনে বা প্রথম ইয়েতে আর আসার সুযোগটা তাদের থাকে ভুল না। তো আপনার, এটা ভুলটা নির্ভর করে কি ধরনের ভুল। ফর এক্সাম্পল, আপনি হয়তো জিডিপি গ্রোথ আপনি 6% করতে পারেন না, 5.5 করছেন, এক্সপোর্টটা এতটুকু হওয়ার কথা ছিল, হয় না, এতটুকু কমে গেছে, স্বাস্থ্যসেবায় আপনার এত পার্সেন্ট হয় নাই, এইসব ভুল তো ঠিক আছে, বিতর্ক করে পার হওয়া যায়। আপনার পক্ষে বুদ্ধিজীবী আছে, আমার পক্ষে বুদ্ধিজীবী আছে, যে এই ধরনের পরিস্থিতির জন্য এটা হয় নাই, আবহাওয়ার জন্য হয় নাই, যুদ্ধের জন্য হয় নাই, বিশ্ব রাজনীতির জন্য হয় নাই, অথবা আমার মায়ের অসুখ হয় নাই, হোয়াট এভার ইট ইজ, আপনি লজিক দেখাতে পারবেন। বাট আপনি কতগুলো জিনিস আপনি লজিক দেখাতে পারবেন না। এই মুহূর্তে দেশে 60% লোক কমপ্লিটলি দারিদ্র্য সীমার নিচে পড়ে গেছে, তাদের না আছে খাওয়া দাওয়ার ব্যবস্থা, মানে একটা অসহায়ত্বের একটা চরম সীমানায়। এবং সরকার তো বলছে তারা উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে, আপনি 60% না খেয়ে আছে, এটার কিছু যদি সংজ্ঞাটা খুলে বলেন আর কি, একটু কিভাবে আপনি বুঝতে পারছেন? এটা আমার সংজ্ঞা না, এটা আন্তর্জাতিক এবং স্থানীয় বাংলাদেশেরও যে গবেষণা প্রতিষ্ঠান, বিআইডিএস বলেন, ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স বলেন, আন্তর্জাতিক তো অহরহ অনেকগুলো, সবার পরিসংখ্যানে কোভিডের প্রথম 9 মাসের মধ্যে 60% বাংলাদেশের লোক 60% বেকার হয়ে গেছে। একই তথ্য ইউকেতে আছে, কত পার্সেন্ট বেকার হয়ে গেছে। মানে কর্মজীবী মানুষের শতকরা 60% বাংলাদেশে বেকার হয়ে গেছে। এটা আপনার নিজের পরিবারের মধ্যে চেক করেন, আপনি আপনার আত্মীয় স্বজন। এই যে প্রবাসীর টাকাটা বাড়ছে, প্রবাসীর টাকাটা যে বাড়ছে এখন দেশে, কেন বাড়ছে? বিকজ আমি মনে করেন আমি প্রবাসী, আগে আমি মাসে $200 $300 বা 300 পাউন্ড পাঠাতাম। এখন আমি দেখি আমার চাচাতো ভাইটাও বেকার, আমার ছোট ভাইটাও বেকার, আমার বোনটাও বেকার, আমার ভাগ্নিটাও বেকার। তখন আমাকে হচ্ছে কি একটা অব্লিগেশন এসে যায় যে আমাকে একটু বেশি টাকা দিতে হচ্ছে তাদের। হ্যাঁ, এখন কথা হচ্ছে আমারও কিন্তু এখানে কাজকর্মের খুব সমস্যা যাচ্ছে, কারণ কোভিড তো একটা বিশ্বব্যাপী একটা ব্যাপার, তাই না? আমাদের ওখানে কাজকর্মের সমস্যা হচ্ছে, কিন্তু আমাদের এখানটা সুযোগ সুবিধা কি, আমরা এমন উন্নত বিশ্বে বাস করি যে আমাদের অ্যাটলিস্ট একটা ক্রেডিট কার্ড থেকে কিছু পয়সা বের করে ফেলতে পারি, অ্যাটলিস্ট ইচ্ছা করলে একটু লোন করে ফেলতে পারি, অথবা মনে করেন একটু নিজে একটু কষ্ট করলে আরো $200 বাঁচিয়ে ফেলা যায়, $300 বাঁচিয়ে ফেলা যায়। সুতরাং এই সুবিধাটা, এবং যেহেতু আমাদের দেশে এখন সবাই বিপদে পড়ে গেছে, আগে আমার শুধু টাকা পাঠাতাম, মনে করেন যে আমার বোনের টিউশনের ফিটা আমার দিতে হইতো, মনে করেন, অথবা আমার আম্মার বাসা ভাড়া দিতে হইতো। এখন আমাকে টাকা পাঠাতে হচ্ছে আমার নিজের পরিবার, চাচাতো, মামাতো, ফুফাতো, হাজার খারাপ খবর আসতেছে আমার কাছে। ওই যে প্রবাস থেকে ফেরত গেছে আবার, মনে করেন কেউ কেউ, এই ধরনের এইভাবে তো একটা সমাজ চলে, সংসারটা চলে। আচ্ছা, এখন আমি যেটা বললাম 60% বেকারত্বের পরিসংখ্যান আমার নহে, 60% বেকারত্বের পরিসংখ্যান আন্তর্জাতিক গবেষণা সংস্থা এবং বাংলাদেশের নিজস্ব গবেষণা সংস্থা। আচ্ছা, এরপরে যেটা হলো, সরকার যখন মাঝখানে লকডাউনটা উঠিয়ে বললো গার্মেন্টটা চালু হয়ে যাবে, এটা হয়ে যাবে, এটা হয়ে যাবে, তখন কিছু লোক আবার পুনরায় কাজে ফেরত আসলো। এতে ধরা হচ্ছে 18 থেকে 20% লোক কাজ ফেরত পেয়েছে বলে ধরা হচ্ছে। আবার এটা নিয়ে বিতর্ক আছে যে সেভাবে পায়নি, কিন্তু ওভারঅল এখন বর্তমানে বাংলাদেশে এই মুহূর্তে 60% লোক, আমি বেকার বলি নাই, আমি বলছি 60% লোক দারিদ্র্য সীমার নিচে আছে, অর্থনৈতিকভাবে তারা নিচে পড়ে গেছে। আচ্ছা, দারিদ্র্য সীমার ডেফিনেশন আছে এখানে। দারিদ্র্য সীমাটা হলো একটা লোক যখন দৈনিক অ্যাটলিস্ট 2200 ক্যালোরি যদি ভোগ করতে না পারে, তাহলে আপনি ধরে নেবেন সে দরিদ্র সীমার নিচে পড়ে গেছে। আয়ের দিক থেকে বিচার করলে একটা লোকের মিনিমাম যদি আয়টা $2 নিচে ড্রপ করে, $2 বলতে আপনি 180 190 টাকা সামথিং লাইক দ্যাট, ওইটার নিচে যদি ড্রপ করে তাইলে আপনি ধরে নেবেন। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, আপনি এই ডেফিনেশন যে করছেন, আমি একটা মানুষ, আমি বিবাহিত, আমার 3টা বাচ্চা আছে, তাহলে আমার পরিবারে কয়জন? আমরা 5 জন।
জি তো মনে করেন বাংলাদেশে এখন তর্ক করবে, এখন সরকারি দল তর্ক করবে, এখন সরকারি দল হুম, যে আপনি কি বলেন, এখন তো একদিন কাজ করলে 500 টাকা ইজিলি পাওয়া যায়, তো 500 টাকা আমি পেলাম মনে জি করেন, যদি জি কাজ থাকে, যদি কাজ থাকে। জি এগ্রিকালচারের কাজ কিন্তু এখনো আছে। জি এই একটা সেক্টর যেটা ওভার 40% এমপ্লয়মেন্ট করে বাংলাদেশে, এমপ্লয়মেন্ট ক্রিয়েশন করে, এবং তাদের এখানে কিন্তু এই সেক্টরটাতে কিন্তু কাজ আছে। বাকি সব তো কোভিডে বিধ্বস্ত হয়ে গেছে, এটা তো স্বীকার জি করতে হবে রে ভাই। জি রেস্টুরেন্ট বন্ধ হয়ে গেছে, ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, তারপর অফিসগুলো বন্ধ সব হয়ে গেছে। শপিং হ্যাঁ, মল আপনাকে বন্ধ তো হয়ে স্বীকার গেছে। করতে হবে, তর্ক করে তো লাভ নাই, স্বীকার তো করতে হবে। তাহলে আপনি লকডাউন দিয়ে রাখছেন, শহর থেকে মানুষ বেরিয়ে গেছে, এই তো হচ্ছে, তাই না? জি এখন আপনার যেটা হচ্ছে, এই আপনি যখন এইভাবে যখন জিনিসটাকে বিচার করতে যাবেন, তখন আপনি দেখেন যে এই 60% লোকের মধ্যে আপনি যদি এখন ধরে নেন যে 20% আবার চাকরিতে ফেরত গেছে মনে করেন, বা কর্মস্থলে জি ফেরত গেছে, তাইলেও কিন্তু আপনার 40% বেকার। কিন্তু আমি যেটা বলেছি, আমার বক্তব্যটা ছিল বেকারত্বের সংখ্যাটা নয়, আমার বক্তব্যটা ছিল দারিদ্র্য সীমার নিচে যে পড়ে গেছে মানুষগুলা। বেসিক্যালি তার অর্থ হলো কোনো বেনিফিট না হলে তার চলে না। তো যে হিসাবটা আমি বলছিলাম, তো আমি মনে করেন যে আমি রিক্সা চালাই, আমি 400 টাকা আয় করলাম, আচ্ছা ঠিক আছে, আমি ধরেই নিলাম। জি এখন তো জানেন যে রিক্সার জীবনও সঠিক নাই এখন। হুম এখানে লকডাউন, ওখানে লকডাউন, এখানে বাধা, এখানে পুলিশ, মানুষও বেরোচ্ছে না সেভাবে, তাই না? 400 টাকা যদি আমি পাই, আমার পরিবার সংখ্যা হলো 5 জন, আমার 3টা বাচ্চা আছে, আমি আমার স্ত্রী, তাহলে আমার মাথা পিছু কত পড়লো? মাথা পিছু 80 টাকা পড়লো। তো 80 টাকা বললো, আমার তো $1 নিচে আয় হলো। তাইলে আমি একদম। আমি অতি দারিদ্র্যের সংখ্যায় পড়বো না কেন? আমার কথাটা বুঝছেন? আমি জি অতি দরিদ্রের সংখ্যায়, ওই ওই সংজ্ঞার ভিতরে আমি পড়বো না কেন? অর্থমন্ত্রী বলছে কি, যে দারিদ্রতার যে সংখ্যাটা বেড়ে গেছে, এটা আমি এভাবে ডেটা আমি মানবো না। প্রাইভেট গবেষণার যে ডেটাগুলা, যে এটা আমাদের নিজস্ব সংস্থা আছে, বিআইডিএস, বাংলাদেশ ইনস্টিটিউট ফর ডেভেলপমেন্ট স্টাডিজ, এবং আমাদের বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স আছে, ওদের তথ্য না পেলে। এরপর আবার 1 সপ্তাহ পরে বললো কি, দারিদ্রতা যেটা বাড়ছে এটা সাময়িক, এটা থাকবে না। এখন কিন্তু স্বীকার করে নিচ্ছে।